বিষ্ণু পুরাণ থেকে গুরু শিষ্যের কাহিনী। ব্রহ্মার পুত্র ছিলেন ঋভু। বিরাট তার খ্যাতি ও যশ। তারই এক শিষ্য নিদাগ। তিনি বাস করতেন দেবিকা নদীর তীরে বীরনগরে। আর গুরুদেব বাস করতেন বীরনগর থেকে বহু দূরে। অনেক দিন হলো গুরু শিষ্যের মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি। পরস্পরের মুখাবয়ব যেন ভুলে গেছেন। বহুদিন অতিক্রান্ত হয়। নিদাগের মনে পড়ে গুরুদেবের কথা, কেননা তিনি বহুদিন তার কাছে শিক্ষা লাভ করেছেন। আর গুরুও ভাবছেন শিষ্য নিদাগের কথা। ভাবতে ভাবতে হঠাৎ একদিন বেরিয়ে পড়লেন শিষ্যের সন্ধানে। নিদাগ দেবতার প্রতি খুবই ভক্তিপরায়ণ। নিত্যকর্ম, পূজা আচরণ, জপ হোম প্রভৃতি নিয়েই দিন অতিবাহিত করেন। তারপর বিষ্ণুকে ভোগ নিবেদন করে অতিথিগণকে আহার করিয়ে স্বামী স্ত্রী আহারে বসেন। কিন্তু সেদিন কোনো অতিথির দেখা নেই। দুপুর গড়িয়ে যায়। পথঘাটের মানুষ যে যার কাজকর্ম সেরে বাড়িতে গমন করে। এমন সময় নিদাগ দেখলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ সেই পথ দিয়ে চলেছেন। নিদাগ তাকে দেখতে পেয়ে গভীর আগ্রহের সাথে ডেকে বললেন, হে ব্রাহ্মণ, দয়া করে আপনি যদি আমাদের বাড়িতে পদধূলি দেন তাহলে আমরা ধন্য হই। আমরা প্রত্যহ মধ্যাহ্নে একজন করে অতিথি ভোজন করাই, তারপর নিজেরা আহার করি। আজ কোনো অতিথি আসেননি, তাই আমরা অভুক্ত রয়ে গেছি। এসব কি বলছো তুমি? মধ্যাহ্ন গড়িয়ে গেলে এখনো তোমাদের আহার হয়নি, আর তাছাড়া অতিথি ভোজন না করিয়ে আহার করো না। এরকম ভক্ত মানুষ জগতে আমি দেখতেই পাইনি। তাহলে তো এমন ব্যক্তির গৃহে আমাকে আতিথ্য গ্রহণ করতেই হয়। একথা শুনে অতিথি ব্রাহ্মণ নিদাগের গৃহে উঠে এলেন। আর নিদাগের পরম ভক্তিমতী স্ত্রী জলদ্বারা অতিথি চরণ ধুইয়ে দিলেন। তারপর সযত্নে আহারের নিমিত্ত আসন গ্রহণ করতে বললেন। ব্রাহ্মণ বললেন, আমি কিন্তু যা তা খাদ্য গ্রহণ করি না। তোমাদের বাড়িতে আজ কি রান্না হয়েছে? নিদাগ বললেন, সামান্য অন্ন ব্যঞ্জন ছাড়া আর কিছুই নেই। আলু, শাক আর ডাল মাত্র। এছাড়া গরিব মানুষ, আমরা আর কি করতে পারি? ব্রাহ্মণ ঘাড় নেড়ে বললে, না না, এই সামান্য বস্তুতে আমার মন ভরবে না, তৃপ্তি পাব না। আর যেখানে আহার করে তৃপ্তি নেই সেখানে খাওয়ার প্রয়োজন কি? আমি বরং অন্য কোথাও যাই। তাহলে আপনার জন্য কি ব্যবস্থা করব বলুন? ব্রাহ্মণ বললেন, ক্ষীর, দই, পায়েস, মিষ্টান্ন ছাড়া আমি অন্য কিছু আহার করি না। এইসব যখন তোমার বাড়িতে নেই তখন আমি উঠি। ব্রাহ্মণ চলে যাওয়ার জন্য উদ্যত হলে নিদাগ ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। না না ব্রাহ্মণ, আপনি যাবেন না। আপনি এ সময়ে চলে গেলেই আমাদের অমঙ্গল হবে। আপনি একটু অপেক্ষা করুন, এখনই সব কিছু তৈরি করে দিচ্ছি। বলেই স্ত্রীকে বললেন, বাড়িতে তো চাউল রয়েছে, আমি দোকান থেকে চিনি আর দুধ নিয়ে আসি। তুমি নতুন করে রান্নার জন্য প্রস্তুত হও। স্ত্রী গোপনে বললেন, তোমার কাছে তো টাকা পয়সা নেই, দোকানদার তো ধারে জিনিসপত্র দেবে না। তুমি বরং আমার কানের গহনাটা নিয়ে যাও, ওটা বন্ধক দিয়ে দোকান থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসবে। বলেই নিদাগের স্ত্রী নিজের কান থেকে গহনা খুলে নিয়ে তুলে দিল স্বামীর হাতে।
সানন্দে নিদা করজোড়ে অতিথি ব্রাহ্মণকে একটু অপেক্ষা করতে বললেন। তারপর উপস্থিত হলেন সামনের একটি মুদির দোকানে। দোকানদার তখন দোকান বন্ধ করার জন্য উপস্থিত হচ্ছিলেন। এমন সময় খরিদ্দার নিদাকে দেখে বললেন, সকাল থেকে আসবার সময় পাসনি? মুদ্রা এনেছিস না ধারে নিবি? দোকান বন্ধ করে দিয়েছি, আবার খুলতে বলে ধারে দ্রব্যাদি দেওয়া সম্ভব হবে না। না না, এমন সময় ধার করি জিনিসপত্র নেব কেন? আমি একটা সোনার গহনা এনেছি, এটা রেখে কিছু পরিমাণ চিনি ও পায়সান্নের বিবিধ উপকরণ দিয়ে দাও। বাড়িতে অতিথি এসেছেন, তাই ব্যস্ত হয়ে ছুটে এলাম। কেন, তাকে অন্ন ব্যঞ্জন দিয়ে সেবা করিয়ে দে না। তিনি উন্নত মার্গের ব্রাহ্মণ, ক্ষীর পায়েস ছাড়া অন্য কিছু সেবা করেন না। দোকানদার তার ছেলের সাথে বললেন, ভিক্ষুক ব্রাহ্মণ, তার অন্ন ব্যঞ্জন রুজবে না, আবার ক্ষীরননি পায়েস চাই। দে দে, তাহলে গয়নাটা দে, তোদের পায়েস খাওয়ার বাসনাটা পূরণ করে দিন। বলেই নিদাগের কাছ থেকে সেই ক্ষুদ্র গহনাটি নিয়ে তাকে পরিমাণ মতো পায়েস রন্ধনে যাবতীয় উপকরণাদি দিলেন। সেই সঙ্গে বললেন, 8 দিন সময় দিচ্ছি, মুদ্রা দিয়ে গহনা ফেরত নিয়ে যাবি, তা না হলে সুদ লাগবে। নিদাগের তখন সে কথা শোনার সময় নেই। সে কথায় সে কর্ণপাত না করেই যাবতীয় দ্রব্যাদি নিয়ে দ্রুত বাড়ির পথে পা বাড়ালেন। ব্রাহ্মণ পত্নী আর দেরি না করে সযত্নে ক্ষীর ও পায়সান্ন রন্ধন করলেন। এবার নিদাগ হাত জোড় করে বিনীতভাবে ব্রাহ্মণকে বললেন, অনেক দেরি হয়ে গেছে ঠাকুর, আমায় ক্ষমা করবেন। এবার আসন গ্রহণ করুন, আপনার আহার্য প্রস্তুত, সেবা করে আমাকে তৃপ্তি দিন। ব্রাহ্মণ বিরক্ত চিত্তে যেন আসনে বসলেন। তার চোখ মুখ দেখে তা বোঝা গেল। তিনি কিন্তু সামান্য মাত্র আহার করলেন, পাতে সব পড়ে রইল। উঠে পড়লেন আসন থেকে, ব্রাহ্মণের হস্ত প্রক্ষালন করিয়ে দিলেন নিদাগ। নতুন গামছা দিয়ে মুছিয়ে দিলেন তার হাত। তারপর মুখশুদ্ধি হিসাবে সুপারি এলাচ দিতে দিতে বললেন, ঠাকুর মশাই, আপনার আহার ঠিক মতো হলো না দেখছি। এত অল্প খাবারে কি পেট ভরে? নিশ্চয়ই আমাদের রান্নায় কোনো ত্রুটি হয়েছে, আপনার মোটেই তৃপ্তি হয়নি। ব্রাহ্মণ সুপারি এলাচ চিবোতে চিবোতে বিছানায় বিশ্রাম করতে লাগলেন। তারপর বললেন, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার পেট ভরেছে কিনা, আমি তৃপ্তি পেয়েছি কিনা। দেখতে পাচ্ছি তুমি ব্রাহ্মণের ছেলে, তাহলে শোনো ব্রাহ্মণ পুত্র, যার ক্ষুধা তৃষ্ণার বোধ নেই, তার আবার পেট ভরা আর তৃপ্তি অতৃপ্তির প্রশ্ন কেন ওঠে? বৃদ্ধ অতিথি ব্রাহ্মণ এসব বলে কি? এ কথা শুনে নিদাগ আর তার স্ত্রী তো অবাক, কি উত্তর দেবেন ভেবেই পাচ্ছেন না। পরিশেষে নিদাগ জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণ অতিথি বললেন, আমার কথা শুনে তোমরা বিস্ময় প্রকাশ করছো নিশ্চয়ই। অবাক হওয়ার কোনো কারণ নেই। যে মনে করে তার এই দেহটি নিজের, তখন তার খিদে পাওয়ার কথা। শরীরের দিকে যার মন নেই, তার খিদে পাবে কেন? আমি ওই দ্বিতীয় শ্রেণীর মানুষ। তুমি আবার বলছো আমি ভোজন করে তৃপ্তি লাভ করেছি কিনা। দেখো, তোমার অন্ন ব্যঞ্জন ত্যাগ করে আমি আমার মনের মতো আহার তৈরি করিয়ে গ্রহণ করেছি। তোমাদেরকেও অনেক কষ্ট দিয়েছি, তোমাদের অর্থ অনেকটা খরচ করিয়েছি, এতে আমার তৃপ্তি পাওয়ারই কথা। আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দাও, ভালো খাবার আর মন্দ খাবার বলে জগতে কি কিছু আছে? যখন মানুষের খুব খিদে পায়, তখন সে কি ভালো মন্দ বিচার করে খায়? তখন তাকে যা দেবে তা সবই তৃপ্তিদায়ক হবে। আর যদি পেট ভর্তি থাকে, তখন তার কাছে
কোনো সুস্বাদু খাবারই তৃপ্তিদায়ক লাগে না। আমি ভালো খাবারের কথা বলেছি কেবলমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য। নিদাগ আর তার স্ত্রী মুখের কোনো ভাষা নেই, তারা নির্বাক নিস্পন্দ স্থাণুর মতো দণ্ডায়মান রইলেন। ব্রাহ্মণ এবার বললেন, তোমরা আমার বাড়ি কোথায় জানতে চেয়েছ? বলতে পারো তোমরা যে এই ঘরটাতে বাস করছো এটা কার? হয়তো বলবে তোমার নিজের, কিন্তু যখন তোমরা এ বাড়িতে থাকবে না তখন অন্য কেউ বাস করবে। তাহলে ভেবে দেখো, কোনো জীবেরই ঘর নেই, মরণশীল জীব আমরা। দুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি। ভগবান যাকে যখন যে ঘরে থাকতে দেবেন সে তখনই সেই ঘরেই থাকবেন। এ সবই ভগবানের বাড়ি, আমরা কেবলমাত্র ভাড়ায় রয়েছি। তা এসব ভেবে চিন্তে তাকে